বন্ধুরা, প্রথমে আমি এমপি লেড ফান্ডে যাব। যখন আমি রাজ্যসভাতে ছিলাম তখন আমি টোটাল 13টা প্রজেক্টে রাজ্যসভাতে 4,57,591 টাকা। আমি আবার বলছি 4,57,591 টাকা আমি 13টি প্রকল্পে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আলাদা আলাদাভাবে দিয়েছি। তার লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো, ডিটেলস আমি যাব না। আর লোকসভাতে আসার পর 18th লোকসভাতে আসার পর আমি আলাদা আলাদা 10টি প্রজেক্টে 7,90,41,582 টাকা, 7,90,41,582 টাকা আর কোন কোন খাতে দিয়েছি তার ডিটেলস আমি দিয়ে দেবো। বিভিন্ন বিধানসভার মধ্যে আমি দিয়েছি, সেটা শহরও আছে, গ্রামীণ আছে, এসটি সিট আছে, এসসি সিট আছে, যেটা আমি ব্যালেন্সিং করে সব জায়গাতে সেটা দিয়ে থাকি। তো এই দুইটা লোকসভা এবং রাজ্যসভার এমপি লেড ফান্ডের বিষয়ে আপনাদেরকে আমি অবগত করিয়েছি। ডিটেলস আপনাদেরকে আমার স্টাফরা দিয়ে দেবে। দ্বিতীয় হচ্ছে, বিভিন্ন সময় ত্রিপুরার বিভিন্ন ইস্যু নিয়ে আমি কেন্দ্র সরকারের সঙ্গে টেক আপ করেছি। তার মধ্যে গত 12ই অগাস্ট 2025-এ নীতিন গাডকারি আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন, যেটা শান্তির বাজারে আরসিসি ড্রেন, যেটা মার্কেট এরিয়া থেকে করার ব্যবস্থা উনি অ্যানুয়াল প্ল্যান 2025-26-এর মধ্যে রেখেছেন, একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, আমাদের অশ্বিনী বৈষ্ণবজি যে রেলওয়ে মিনিস্টার আছেন, 24 জুলাই 2025 আমাকে একটা পত্রাচার করেছেন। আমার 19/7/2025-এর পত্রাচারের উত্তর হিসাবে নিউলি স্পেশাল ট্রেন বিটুইন আগরতলা এন্ড হরিদ্বার ওয়ান্স এ উইক, সেটা উনি করছেন, ফিজিবিলিটি চেক করছেন। নিউ স্পেশাল ট্রেন বিটুইন আগরতলা এন্ড হরিদ্বার একদিন করার জন্য। আর আমি আশা করি অতি সত্বর সেটা ত্রিপুরার মানুষের সুবিধা আসবে। এমনিতে বিষয়টা তো ইলেকশন কমিশনের, আমাদের বিষয় না। এরা এসআই এর উপর পার্লামেন্টে ডিসকাশন চাইছে। এসআই এর উপরে কোন মন্ত্রী জবাবটা দেবে? ইলেকশন জন্য আলাদা করে মন্ত্রী হয়। তো এরা যে তুলছে, এরা জানে এটা এদের কাছে কোনো ইস্যু নেই, তার জন্য বসে বসে মানুষের টাকা, কোটি কোটি টাকা এরা লোকসান করেছে। কিন্তু আমরা তারপর এত ঝামেলা করার পর সমস্ত বিলগুলি পাস করিয়েছি। আপনারা দেখেন, সমস্ত বিলগুলো আমরা পাস করে নিয়ে এসেছি। আর বেশি এরা উৎসাহিত ছিল সিন্দুরের উপর ডিসকাশন করতে হবে। দেখে নেবে, সিন্দুরের উপর ডিসকাশন করার পরে এমন সিন্দুর লাগছে, এরা এই সুন্দর আর উঠে না তারা। তো এই কারণে আবার এসিআরে গেছে। তো এরাদের যারা জেগে ঘুমায় তারে কি তুলতে পারবা? তো তার জন্য এই যে ঘটনাটা এসআইয়ের উপরে পড়ছে, তো এসআইয়ের উপরে পড়ছে, সে জবাবটা কি দেবে? কোনো একটা ডিপার্টমেন্টের তো হতে হবে। প্রধানমন্ত্রীও দিতে, এটা প্রধানমন্ত্রীর ডিপার্টমেন্ট না, এটা হোম মিনিস্টারের ডিপার্টমেন্ট না। ডিপার্টমেন্ট এখন তো ইলেকশন কমিশনকে আনতে হবে পার্লামেন্টে। ইলেকশন কমিশন তো আলাদা ইনস্টিটিউশন। ইলেকশন কমিশন তাদেরকে বলেছে, এরা যখন এমপিকে নিয়ে মার্চ করেছে, এদেরকে বলেছে 30 জন না 32 জন এমপিকে রাহুল গান্ধী সহকারে পারমিশন দিয়েছে, যায়নি তো, কারণ নাটক করতে হবে। নাটক করতে গিয়ে কেউ রদ্র তো হাঁটে না। এরা কত বড় জননেতা, কতজন তো ফিটেও বেড়ে গেছে গা, আধা কিলোমিটার হাঁটছে না। এই দিল্লির পার্লামেন্টের থেকে যেখানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এই জায়গাটা 1/2 কিলোমিটার ওরা। ওই জায়গার মধ্যে কত লোক মানে মূর্ছায় গেছে গা। তো কত বড় নেতা দেখুন, সামান্য রৌদ্র লাগা যায় না। বিপ্লব দেবতা এখন রৌদ্রের মধ্যে ঘুরে। তো তারা হাই কোয়ালিটির, হাইব্রিডের। তো তাদের সঙ্গে আমরা গরিব মানুষ রাস্তায় থাকি, প্লেনেও চড়ি। যদি কেউ যদি বড় মানুষ প্লেন দিয়ে যায়, আমি প্লেনে আয়ে পড়ি। তো এটাও দেখলে বিপ্লব দেব প্রাইভেট প্লেনে এসে
तो तारार का से तो कोनो कुछ ना तारा गार्ड प्लेन बोयर से रास्ता में देख सी अरे जिंदाल जी आपका प्लेन बैठा है मुझे जरा पूरा जाना है जाके मुझे वहाँ जाना है जरा देंगे क्या हाँ हाँ सर क्यों नहीं देंगे बैठा है इनके लिए तो बाइसाइकिल है हमारे लिए प्लेन है इनके लिए तो बाइसाइकिल है भाई तो यही अरे আমিও তো আমার ছেলেকে চাই যে আমার ছেলে এস্টাবলিশ হোক আমার ছেলের কাছে পয়সা থাকুক কোন বাবা না চায় কোন মা না চায় আমার ছেলে আমিও তো ছোটতে আমার মা চাইতো বিপ্লব ডাক্তার হবে পয়সা কামাবে আমাকে শাড়ি কিনে দেবে আমাকে গহনা কিনে দেবে বলতে আমার মা প্রত্যেকে মা বাবা তো চায় এস্টাবলিশ ছেলে মেয়ে তো আমি কি চাইবো আমার ছেলে মেয়ে সারাদিন রেগার কাজ করুক আমার ছেলে মেয়ে সারাদিন ইনকাম জিন্দাবাদ বলে মুর্দাবাদ বলে জীবনটা কাটিয়ে দিক এই কমিউনিস্টের এই রাষ্ট্রবিরোধী মানুষ বিরোধী মানসিকতা এখনো চেয়ে এদের বড় প্রায়শ্চিত্ত করার জন্য এবার অন্যভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মাকে নিয়ে গেছে ব্যাপারটা কেমন ছিল ও তো মেরে দেখো আমি জানি না কোনো এবং প্রধানমন্ত্রী পটলে দিয়েছে এবং লাস্ট আপনি 8 মাস ধরে দেখুন হিসাব করে 1 বছর যারা আমি দেখেছি কাউর মার সঙ্গে প্রধানমন্ত্রী যে এইভাবে দেখা করেনি আমি তো ভাগ্যবান আমার মা বাবা দুজনকে প্রধানমন্ত্রী আইডেন্টিফাই করে সম্মান দিয়েছে আমার বাবাকে উনি টুইট করে যে ত্রিপুরাতে কিষাণ আন্দোলন করেছিল হিরদন দেব টুইট করেছিলেন আমি ওনাকে তখন চিফ মিনিস্টার ছিলাম আমি ফোন করে 11টার সময় সাহেব আমার বাবা যদি এখন জীবিত থাকতো আর আপনি টুইটটা করেছেন ত্রিপুরাতে কোনো মানুষের থাকতে দিলেন না আনন্দে तो बोले नहीं कोई बात नहीं तुम्हारे पिताजी ने बहुत मेहनत की तभी तो तुम बने हो सीएम और যখন আমার মাকে নিয়ে গিয়েছে মা তো সকালবেলা শাড়ি পরে বেরিয়ে গেছে পান টানা খায় না কারণ কোথায় গিয়ে প্রধানমন্ত্রীর লগে শাড়িটারে আমার ছেলে মেয়ে পরাই দিছে পরাই দিয়ে বইয়া রয়েছে খায়ও না পানও খায় না পান না খেলে মুড খারাপ হয়ে যায় বইয়া রয়েছে গেছে পরে সাহেব তো সাহেব বহুত মোদি জি কেউ ধরে আনছিল মা তো বুঝে হাঁটে মাকে নিজে গিয়ে তো আরে छोड़ो तुम जाओ माँ के धोरे नेचे माँ फूल देते आपने আমার জন্য ফুল আনছেন আপনি তো বিপ্লব দিছে নি কাজ করতে আমি আপনার লেগে ফুল রাখছি উনি নিজের ফুলটা মাকে দিয়ে সম্মান এর চাইতে এক ছেলেকে বড় সম্মান কি হতে পারে তারপর মার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলেছেন যাই মা আমি যখন একটু মার দিকে তাকাই কোনা কি বলে যায় হঠাৎ করে না তো मुझे बोलता है कुछ मत बोलना वही बोले मैं उनके बात समझता हूँ तो মা যা যা আধা হিন্দি আধা বাংলাতে বলছে উনি সমস্ত ভাষা বুঝে গেছেন এবং মার সঙ্গে কথাবার্তা বলেছে বলে তারপরে আমি মাকে ওখানে বসে আসি আমি আপনার সঙ্গে বলবো বলে ঠিক আছে মাকে বলে বসুক না উনি কি অসুবিধা হবে না স্যার পলিটিক্যাল ডিসকাশন মার সঙ্গে করা উচিত আচ্ছা ঠিক আছে তো এর চাইতে বড় সম্মান আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যে কি কেউ প্রধানমন্ত্রী দিয়েছে আমি ভাগ্যবান এই পার্টিতে কাজ aspect of the party because you have been in charge of Haryana तो कुछ तो आपको अंदाजा होगा आई नो देखिए बिहार पॉलिटिकल स्टेट है बिहार में ही गांधी मैदान था जहाँ से महात्मा गांधी ने इंग्रेज को भगाने का बड़ा रैली किया बिहार में ही जगजीवन राम जन्म हुए और बिहार ही ইমার্জেন্সির সময় যেই নেতার নেতৃত্বে ইমার্জেন্সি আন্দোলন করা হয়েছিল সেও বিহার পলিটিক্যাল যতটা আমরা জানি যেমন কালকে আপনারা দেখলেন স্টালিনকে নিয়ে গেছে তো স্টালিনের যে ভাষা সেটা মানে বিহারের লোক সব কিসের এরা তো লন্ড্রির কাজের জন্য এরা তো করোনার মতো এরা তো লেবারি কাজ করে এই ধরনের ভাষা প্রয়োগ করে অপমান করেছে আর লালু প্রসাদের বাবুর ছেলে তেজস্বীজি আর রাহুল গান্ধী মাঝখানে ওনাকে বসিয়ে দাঁড় করিয়ে তারপরে বিহারের মানুষের যে মান ইজ্জত ডুবিয়েছে বিহারের মানুষকে জনতাকে অপমান করেছে তাকে নিয়ে ক্যাম্পেইনিং করছে তো তাদের রেজাল্ট কি আসবে আপনি তো কালকে ক্যাম্পেইনিং বুঝে গেছেন যে বিহারকে বিহারের মানুষের বিরোধিতা করে ওকে এনে ক্যাম্পেইনিং করতে হয় তো তাদের দেউলিয়াপন দেখুন বিহারে অন্য জাতপাত আছে ঠিক আছে কিন্তু বিহারের মানুষ আপনি দেখেছেন লোকসভা ইলেকশনও বিজেপি और जेडीयू के ही हाईएस्ट ভোট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আমি সেই দিশাতে মন্ত্রীজি ডাইরেকশন দিয়েছেন আগরতলা এয়ারপোর্ট আর দ্বিতীয় হচ্ছে যে ত্রিপুরাতে जो আগরতলা এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য ইমিগ্রেশন সেন্টার চাই বাকি আইলে সিস্টেম সেটা করে দেওয়া হয়েছে
আইএলএস সিস্টেম ত্রিপুরাতে এসে গেছে এবং ফগের মধ্যেও ত্রিপুরাতে ফ্লাইট নামতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আমি লিখেছিলাম। এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য যে ইমিগ্রেশন সেন্টার আর সেটার ক্লিয়ারেন্স হোম ডিপার্টমেন্ট থেকে হয়, সেটা পেন্ডিং আছে। কিন্তু এখন বিশেষ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা তখন ভেবেছিলাম যে বাংলাদেশ হয়ে আমরা সে দিয়ে করবো, কিন্তু আজকের বাংলাদেশের স্থিতি, বাংলাদেশের অবস্থা কি আছে আপনারা সবাই অবগত আছেন। কিন্তু তবু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য যেখানে ফাইল হোম মিনিস্ট্রিতে গিয়েছে, আমি আদরণীয় হোম মিনিস্টারের সঙ্গে কথাবার্তা বলে সেটাও কম সমন্বিত করার ব্যবস্থা করব। আমি এই যে রোডের বিষয়ে বলছি, দ্বিতীয়বার বলবো না। 9 এপ্রিল 2025-এ আমি একটা লেটার লিখেছিলাম নীতিন গাডকারি যে কোন কোন প্যাচের মধ্যে রোড খারাপ হয়ে গেছে, ডিটেলস আছে আপনাদের কাছে দিয়ে দেবো। তো সেগুলোর উপর অলরেডি উনি ইনস্ট্রাকশন দিয়েছেন কাজ করার জন্য। ত্রিপুরাতে 4টি রূপায়ের জন্য আমি লিখেছিলাম। তো হর্ষ মালহোত্রা, যিনি মিনিস্টার ফর স্টেট ফর রোড ট্রান্সপোর্ট হাইওয়েজ, ওদের একটা টিম এসে এখানে ইন্সপেকশন করেছে, তারপর একটা রিপোর্ট দিয়েছে যে এটা এই 4টার উপরে কমার্শিয়ালি ভাইবেল না। তো এইগুলো অনেক সময় হয় কি, এই অফিসারগুলো আসে, তাদের কোনো আইডিয়া নেই, কোনো কিছু নেই, এরা এসে তাদের মন মর্জি মতো রিপোর্ট দিয়ে দেয়। তো ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরাতে সরকার, কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে আমি ভালোভাবে জানি, আপনারাও বোঝেন, কাজ কিভাবে করতে হয় সেটা উনি জানেন। আর আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যখন ত্রিপুরাতে আগরতলা টু দিল্লির ফ্লাইট ডাইরেক্ট করার জন্য আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজিকে, ওই সময় সমস্ত এয়ারলাইন্সগুলি প্রধানমন্ত্রী মন্ত্রণালয়কে রিপোর্ট করে দিয়েছে এটা বাইবেল না, সম্ভব নয়, যাত্রী নেই। আমি বারবার প্রধানমন্ত্রীকে বলেছি, আর লাস্টলি প্রধানমন্ত্রী আমার উপরে বিশ্বাস করে উনি ফ্লাইটের ব্যবস্থা করেছিলেন। ওই সময় ফ্লাইট এশিয়ান কোন এয়ারলাইন্স, এয়ার এশিয়া দিয়ে শুরু করেছিল এবং প্রথম দিনই ফ্লাইট ফুল এসেছিল। আর তারপরে এয়ার ইন্ডিয়া শুরু করেছিল, তারপরে ইন্ডিগো শুরু করেছে। তো আজকে বাংলাদেশ থেকে যাত্রী কম আসার পরেও, আমি তো সেই ফ্লাইটে আসা যাওয়া করি, ফ্লাইট মোটামুটি 90 থেকে 100% ফুল থাকে এবং ফুল যায়। তো তাতে বোঝা যায় যে ভাইবিলিটি রিপোর্ট যে